আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জুলাই জঙ্গি একে অপরের সঙ্গী, এই কথাটি যে ধ্রুব সত্য তা আজকের এই ভিডিওতে আপনাদের প্রমাণ দেখাবো। প্রথমে বলতে হয়, নবারুণ ভট্টাচার্যের সেই লাইন দুটো, এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে। অতীতের আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তাদের নানান দোষ ত্রুটি নিয়ে যারা কথা বলেছিল, এখন তারা চুপ। বিশেষ করে জুলাই জঙ্গি কর্তৃক যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, দখল করে নেওয়া, এলাকায় থাকতে না দেওয়া, এই যে রাজনৈতিক প্রতিহিংসা, তার প্রভাব কি পড়বে না? অবশ্যই পড়বে। একটা এক্সাম্পল দিই। জুলাই জঙ্গিরা যে একে অন্যের সঙ্গী, তার প্রমাণ হচ্ছে এই জুলাই জঙ্গিদের সাহায্য করছে জামায়াত, সাহায্য করছে বিএনপি। এবং আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই বলে তারা ভিকটিম হচ্ছে, কিন্তু তারা ফিরে কিন্তু ওই চেইন রিয়াকশন হবে না? আওয়ামী লীগ কেমনি ছেড়ে দেবে? যারা সুশীল রয়েছেন সেই সুশীলরা আশা করেন জুলাই জঙ্গিদের মৃত্যু, এই দেশের নাগরিক অধিকার সবকিছু স্বাভাবিক থাকবে, শুধুমাত্র আওয়ামী লীগ নির্যাতিত হবে। আজকে চট্টগ্রামের কক্সবাজারের উখিয়ায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এলাকায় ছাত্রলীগ করার অপরাধে যে নৃশংস ঘটনাটি ঘটানো হয়েছে তা নিশ্চয়ই আমাদের অজানা নয়। গত 16 মের ঘটনা। সেখানে মোহাম্মদ ইউনুস নামের একজন ছাত্রলীগ কর্মী ছাত্রদলের কোন একটি দেয়াল লিখনির নিচে জয় বাংলা লিখেছিলেন। এই জন্য গত 10-12 দিন ধরে তাকে খোঁজা হচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং সর্বশেষ তাকে একটি জায়গায় পাওয়া গেল এবং পাকড়াও করা হলো। বেধড়ক মারধর করা হচ্ছিল এবং সেই মারধরে এস এম ইমরান এবং মোহাম্মদ ইউনুস, এস এম ইমরান একজন নিরপেক্ষ মনে হচ্ছে, তো এস এম ইমরানের সাথে মোহাম্মদ ইউনুস ছিল, তারা বন্ধু। এনজিও কর্মী এস এম ইমরান এবং মোহাম্মদ ইউনুসকে বেধড়ক পেটানো দেখে ইমরানের মা তাকে বাঁচাতে আসলেন। যারা আজকের দিনে লাল বদর ট্যাগ দিয়ে বিভিন্ন ব্যক্তিকে উড়িতে করছে যে এরা না আমরা না ওরা, সেই লাল বদর ট্যাগ দানকারীরা কিন্তু বেশিরভাগই পলাতক এবং এ টিম বি টিম এরকম বিভিন্ন নামে এরা মূলত আওয়ামী সন্ত্রাসী এবং তারা এই যে ট্যাগের রাজনীতিটা করছে। তো সেই ব্যক্তিরাই কিন্তু এখন এস এম ইমরানকে নিয়ে দুঃখ প্রকাশ করছেন, কারণ তার মা তাকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন বিএনপি কর্মীদের কাছ থেকে। ছাত্রদল, যুবদলের কর্মীরা এস এম ইমরান এবং মোহাম্মদ ইউনুস এই দুজনকে বেধড়ক পেটাচ্ছিল। তাদের মা সৈয়দা খাতুন, 55 বছর বয়সী নারী, বাঁচাতে গেলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। তো এই ঘটনায় আমরা তেমন কোনো সাড়া ফেলতে দেখিনি, বরং সংবাদ মাধ্যমগুলো গতকাল থেকে এক প্রকার চুপচাপ ছিল, কারণ এটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এলাকা এবং যেহেতু ভিকটিমের মা আওয়ামী লীগ, তাই এটি তেমন কোন ঘটনা নয়। একই দিনে আমরা বাংলাদেশে আরো কয়েকটি জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নির্যাতিত হতে দেখেছি। শরীয়তপুরে হয়েছে, সিলেটে হয়েছে। তো জুলাই জঙ্গিদের ইন্ডেমনিটি দেওয়ার মাধ্যমে যে অপসংস্কৃতি বাংলাদেশে শুরু হয়েছে, রাজনৈতিক যে কালো অধ্যায় শুরু হয়েছে, তার বলি আওয়ামী লীগ হচ্ছে এবং পরবর্তীতে বিএনপি, জামায়াত, এনসিপি সবাই হবে। আমরা যারা 90-এর দশকে জন্ম, তারা বিএনপির অপরাজনীতি দেখেছি। তারেক জিয়া এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার হাওয়া ভবনের লুটতরাজ সন্ত্রাস আমরা দেখেছি। হাওয়া ভবন কেন ভেঙে দেওয়া হলো, সেই প্রতিশোধ নিতে গিয়ে ধানমন্ডির 32 ভাঙা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, দখল করে নেওয়া, এলাকায় থাকতে না দেওয়া, এই যে রাজনৈতিক প্রতিহিংসা, তার প্রভাব কি পড়বে না? অবশ্যই পড়বে। একটা এক্সাম্পল দিই। জুলাই জঙ্গিরা যে একে অন্যের সঙ্গী, তার প্রমাণ হচ্ছে এই জুলাই জঙ্গিদের সাহায্য করছে জামায়াত, সাহায্য করছে বিএনপি। এবং আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই বলে তারা ভিকটিম হচ্ছে, কিন্তু তারা ফিরে কিন্তু ওই চেইন রিয়াকশন হবে না? আওয়ামী লীগ কেমনি ছেড়ে দেবে? যারা সুশীল রয়েছেন সেই সুশীলরা আশা করেন জুলাই জঙ্গিদের মৃত্যু, এই দেশের নাগরিক অধিকার সবকিছু স্বাভাবিক থাকবে, শুধুমাত্র আওয়ামী লীগ নির্যাতিত হবে। আজকে এই যে এটিমের সন্ত্রাসীদের দ্বারা তৃণমূলের আওয়ামী লীগ যেভাবে প্রভাবিত হচ্ছে, এর দায় কিন্তু আগের যে মব সরকার ইউনুস এবং বর্তমান বিএনপির, কারণ তারা অপরাধ হতে দিচ্ছে, অপরাধীদের পক্ষে দাঁড়াচ্ছে এবং ভিকটিমদের সাথে প্রহসন করছে। দেখুন, কারিনা কায়সার মারা গেছেন,
মারা যাওয়ার আগে তিনি অসুস্থ ছিলেন। সেই অসুস্থতার খবর শুনে কিন্তু আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এক প্রকার স্বস্তি কাজ করেছে, কারণ এই কারিনা কায়সাররা শেখ হাসিনার যে গণভবন ত্যাগ করা এবং লুটপাটের শুধু লুটপাটে অংশগ্রহণই করে নাই, তারা এই লুটপাটকে প্রমোট করেছে, বীর দর্পে দেখিয়েছে যে লুটপাট করা যায়। এবং সে সকল ভিডিওতে দেখা গেছে কারিনা কায়সার, তার বাবা, তার মা গণভবনের কোন কোন জিনিস লুটপাট করেছে সেগুলো দেখাচ্ছে। পাশে অন্যান্য সন্ত্রাসীরা, অমানুষগুলো নারীদের প্রাইভেট গার্মেন্ট শো করছে, প্রদর্শন করছে তাদের ক্যামেরায়, তাদের সেই ফুটেজ আছে। এবং নারী হয়ে অন্য একজন নারীর, এটা তো এক প্রকার শ্লীলতাহানি। তো এই ধরনের জিনিসে যারা মদত দিয়েছে, প্রমোট করেছে, তাদের অসুস্থতার সংবাদ শুনে কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা খুশি হবে না? কারণ আপনি তো তাদের বিচার করেননি। অর্থাৎ তাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে, যে অপরাজনীতি হয়েছে, সেগুলো তো প্রশ্রয় দিয়েছেন, তারা কেন উল্লাস করবে না? সর্বশেষ কারিনা কায়সার মারা গেলেন। আমার প্রশ্ন হচ্ছে, কারিনা কায়সার পাকিস্তান না গিয়ে কেন ভারত গেলেন? তাকে তো দেখা গেছে বিভিন্ন সময় ভারত বিদ্বেষী কথাবার্তা বলতে। এনসিপির বা এই জুলাই জঙ্গিদের অন্যতম ক্ষোভ ছিল ভারতের উপরে, যদিও দেশ আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার পরে তারা চুপচাপ। দেশের সুশীল যারা শিল্পীরা রয়েছেন তারা চুপচাপ। আমি কারিনা কায়সারের মৃত্যুকে স্বাভাবিক একটি ঘটনা দেখি। তিনি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন, এবং যদি মারা যাওয়ার ক্ষেত্রে কোনো কেউ দায়ী থাকে তাহলে রাষ্ট্র নিরাপদ জল সরবরাহ করতে পারেনি, বাংলাদেশে চিকিৎসার সুব্যবস্থা করতে পারেনি। যাই হোক, কিন্তু মৃত্যু নিয়ে তো উল্লাস করতে পারি না। আওয়ামী লীগের যে নেতাকর্মীরা উল্লাস করছেন তাদেরকে বলবো, আপনারা জামাতের রাজনীতি অ্যাডপ্ট করছেন। এই বাংলাদেশে মৃত্যুর খবর শুনে আলহামদুলিল্লাহ কারা বলতো? জামাত শিবির সর্বপ্রথম। ভিন্ন মত, ভিন্ন পথের মানুষের দুঃখ দুর্দশায় তারা উল্লাস করেছে। বিএনপিও এই কাজটি কিছুটা করেছে। কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ কি এটা? বঙ্গবন্ধুর রাজনীতি করেন আপনারা, অ্যাডপ্ট করে নিচ্ছেন জামাত শিবির রাজাকারদের আদর্শ। ওরা এই কাজটা করবে কারণ ওরা ওই কাজ করেছে। আমার আওয়ামী লীগের উপরে যে পরিমাণে দাবি দাওয়া আছে তার 1% জামাতের উপরে নেই, কারণ ওদের জন্ম লগ্ন থেকেই অমানুষ হয়ে তারা থাকে, আদর্শ ধারণ করে অমানুষের। যে রাজাকারের দল 1971-এ আমাদের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, মুক্তিগামী মানুষদেরকে হত্যা করেছে, সেই গোষ্ঠীর উপরে আমার কি আশা ভরসা থাকতে পারে? কিন্তু আওয়ামী লীগের উপর তো আছে। আওয়ামী লীগ এই বাংলাদেশের সৃষ্টি করেছে, এই বাংলাদেশ স্বাধীন করেছে। তো আশা তো থাকবেই আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগের মূলনীতি কি বলে? এ ধরনের বিকৃত উল্লাস না। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখি এটা করতে অনেকেই। আমি অনুরোধ করব, কারিনা কায়সার তিনি যে অপরাধ করেছেন, অপরাধ তিনি অবশ্যই করেছেন, ফৌজদারি অপরাধ করেছেন, সেই অপরাধের শাস্তি কখনোই মৃত্যু নিয়ে উল্লাস হতে পারে না। তার বাবা বেঁচে আছেন। আপনারা রাজনৈতিক ভাবে যখন সক্রিয় হবেন, এই দেশে অবশ্যই বিচার হবে, তাদের চুরির জন্য বিচার করবেন, কিন্তু চুরির জন্য তো একটা মানুষের মৃত্যু কামনা করতে পারেন না। আর মৃত্যু হওয়া মানে একটা মানুষের ইতি, তার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই। আমাদের মানবিক গুণাবলীর মধ্যে অন্যতম, আমরা দেখি অনেকেই যে আমার সামনে নেই, যে আমাকে উত্তর দিতে পারবে না, তার সাথে তার পেছনে আমি কথা বলবো না। আমরা যদি বাঘের দিকে তাকাই, অন্য প্রাণীর দিকে তাকাই, দেখবেন তারা কিন্তু সম্মুখে লড়াই করে। কুকুর দেখেন, সে কিন্তু তার প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করে, পেছন দিক থেকে চোরাগুপ্তা হামলা করে না। এগুলো গুপ্তদের কাজ। আপনারা কেন এটা করবেন? রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছেন। হ্যাঁ, আপনাদের নেতাকর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে, কিন্তু সেটার জবাব এভাবে আপনারা দিতে পারেন না। 15 আগস্ট কে কেন্দ্র করে তারা উল্লাস করেছে, বিকৃত নৃত্য পরিবেশন করেছে, কিন্তু সেই জন্য আপনারা কি এই কাজ করবেন? যদিও এমন কোনো ওদের নেতা নেই, এমন কোনো ব্যক্তিত্ব নেই যাদের আসলে ধ্বংস করে এরকম বিকৃত নৃত্য করা যায়। তো আমি কয়েকটি ঘটনা উল্লেখ করি। আজকে কারিনা কায়সারের মৃত্যু নিয়ে যে সকল সহশিল্পীরা দুঃখ প্রকাশ করছেন তাদেরকে উদ্দেশ্যে বলি, আপনাদের সহকর্মীর মৃত্যুতে আপনাদের খারাপ লাগবে, আপনারা শোক প্রকাশ করেন, কিন্তু আপনাদের সহশিল্পী যখন গণভবনে চুরি করতে গেছে, লুট করতে গেছে, আপনারা তার সমালোচনা করেছেন। শিল্পীর কাজ কি এগুলো? কারিনা কায়সার কে? কন্টেন্ট ক্রিয়েটর। আর কি কি যেন তার বিয়ে আছে, আমি জানি না ভালো। তো তার এমন কোনো কাজ চোখেও পড়েনি যেটি দেখে, হয়তো সর্বশেষ কোনো একটা নাটক সিনেমায় অভিনয় করেছেন, করলেও করতে পারেন। তো সহকর্মীর দোষ ত্রুটিও আপনাকে বুঝতে হবে। এমন আমি দেখলাম শায়ান গান গাইছেন তাকে নিয়ে, খুব তার দুঃখ থাকতেই পারে,
কিন্তু এই যে 500-র বেশি শিশু হামে মারা গেল, শাহান, আপনি কোনো পক্ষের কাছ থেকে অর্থ পেয়েছেন? কোনো পক্ষের দালালি করার আপনাকে নির্দেশনা বা দায়িত্ব দেওয়া হয়েছে? তাহলে আপনি একচোখা কেন? আমরা দেখলাম এই ঘটনায় কিছু শিল্পী কারিনা কাইসারের সমালোচনা করেছেন। তো সেই সমালোচনার মধ্যে আব্দুল্লাহ রানা একজন, তিনি বলছেন যে আমি কারিনা কাইসারের মৃত্যুতে দুঃখিত নই, দুঃখ প্রকাশ করবো না, কারণ তার সাথে আমার রাজনৈতিক আদর্শের ভিন্ন মত রয়েছে। এই কথা বললেন কি ঝাঁপিয়ে পড়লেন তার উপরে? কেন কেন? আর যারা তাকে নিয়ে প্রশংসা করছেন, তারা যেমন প্রশংসা করার অধিকার রাখেন, যারা সমালোচনা করবেন সমালোচনার অধিকার রাখেন। ঘৃণা বিদ্বেষের পক্ষে আমি নই, কিন্তু বুঝতে হবে এই চর্চাটা কারা করেছে। বর্ষিয়ান রাজনীতিবিদ মহিউদ্দিন খান বাদলের কবরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে না? নুরাল পাগলা, মৃত ব্যক্তি মারা যাওয়ার বেশ কয়েকদিন পরে তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে না? এই জামাত শিবির রাজাকার এনসিপির সন্ত্রাসীদেরকে আমরা চিনি না? 32 নম্বরের কথা তো বললামই। তো এই ঘটনাগুলো যখন ঘটলো, আপনারা কিন্তু চুপ ছিলেন। আজকে আপনারা সরব হচ্ছেন। আমি খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলি, জুলাই জঙ্গি এবং তাদের সঙ্গী একজনও বিচারের বাইরে থাকবেন না। আপনাদের প্রত্যেকের মৃত্যুতে, দুর্দশায় ভয়ঙ্কর ঝড় নেমে আসবে, কারণ আপনারা অন্যের ধ্বংস, অন্যের কষ্ট নিয়ে উপহাস করেছেন। এখন এই ঘটনা দেখে বুঝতে পারছেন না? আপনাদের হাতে কিন্তু সুযোগ ছিল হামে মৃত্যু, অন্যান্য মব সরকারের সমালোচনা করে পাপ মোচন করার। আপনাদের সুযোগ ছিল নিজেদের অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ার, কিন্তু আপনারা সেগুলো করছেন না। আবার আওয়ামী লীগারদের মধ্যে অমিপিয়াল যে গ্যাং, ভয়ঙ্কর নারী বিদ্বেষী, ভয়ঙ্কর রকমের প্রতিহিংসা পরায়ণ, তাদের কথায় যারা লাফাচ্ছেন, তারাও কিন্তু আর একটা পক্ষকে এই মেসেজ দিচ্ছেন, জামাত শিবির রাজাকারদের সাথে আপনাদের কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। দেখুন, যখন বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চেষ্টা হয়, এই বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস করার চেষ্টা করা হয়, 32-এর সামনে যখন উদ্যম নৃত্য করা হয়, যখন 32 ভাঙা হয়, যখন মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়, তখন কিন্তু নিরপেক্ষ মানুষ, বিবেক সম্পন্ন মানুষ কোনো কিন্তু কেন ছাড়াই আওয়ামী লীগের সাথে হয়ে যাওয়া অন্যায়, জাতীয় নেতাদের সাথে হয়ে যাওয়া অন্যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করার যে অপচেষ্টা, সেগুলোর বিরুদ্ধে দাঁড়ান। খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগের পক্ষে এগুলো যায়, কিন্তু আপনাদের এই নারী বিদ্বেষী অবস্থান, মানুষের মৃত্যুতে উল্লাস করা, এগুলো আসলে আমাদের মনে করিয়ে দেয় আপনারা জামাত শিবির রাজাকারদেরই একটা এক্সটেন্ডেড ভার্সন। সুতরাং আওয়ামী লীগের যারা তৃণমূলের নেতাকর্মী আছেন, আপনাদের আদর্শ কি সেটি মনে রাখবেন। কখনোই ভুল, অসৎ লোকের প্ররোচনায় পড়বেন না। আর যে কথাটা একটু আগে বলছিলাম, জুলাই জঙ্গিদের প্রায়শ্চিত্ত করার সময় এখনো আছে। যে অপরাধগুলো ক্ষমা করা যায় সেগুলো নিশ্চয়ই মানুষ ক্ষমা করে দেবে। যে অপরাধগুলোর লঘু শাস্তি হবে, লঘু শাস্তি আপনারা পাবেন। কিন্তু অন্যায়কে আরো এগিয়ে নিয়ে গিয়ে ভয়ঙ্কর পরিণতির মুখে পড়লেন না। রাজনীতিতে শেষ বলে কিছু নাই। আপনার কাছে আজকে যেটা উল্লাসের, সেই উল্লাস আপনার সাথে কয়েকদিন পরে হবে। লিখে রাখতে পারেন, ইউনূসের কোনো অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না। সে শিশু হত্যা করেছে, এই বাংলাদেশের সার্বভৌমত্ব আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। তার যত জিঘাংসা ছিল, প্রতিহিংসা ছিল শেখ হাসিনার উপরে, সেগুলো এই গণমানুষের উপরে প্রয়োগ করেছে। আপামর এই আওয়ামী লীগ বাংলাদেশের মাটির সাথে মিশে আছে, শেষে মাটির সাথে যুদ্ধ ঘোষণা করেছে। কোন জুলাই জঙ্গি, ফারুকী সহ মবদের যারা ওস্তাদ, তাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না। পৃথিবীর কোথাও তারা পালিয়ে গিয়ে শান্তিতে থাকতে পারবে না। বঙ্গবন্ধুর খুনিদের মতো লুকিয়ে গর্তে থেকে তাদের জীবন অবসান ঘটবে। যাদের আসলে প্রায়শ্চিত্ত করার সুযোগ আছে, যারা তাদের ভুল বুঝতে পেরেছেন, প্রকাশ্যে ভুল স্বীকার করে নিয়ে এই গণমানুষের পাশে দাঁড়ান। প্রতিনিয়ত শিশু হত্যা হচ্ছে, আপনার শিশু নিরাপদ নয়, আপনার আত্মীয় স্বজন কেউই নিরাপদ নয়। বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হত্যা করা হচ্ছে, তাদের কাছে এই এস.এম. ইমরান একটা জলজ্জাত দৃষ্টান্ত। জুলাইয়ের আন্দোলনে যারা এখনো পক্ষে, দেখুন এই এস.এম. ইমরান কিন্তু জুলাইয়ের আন্দোলন সমর্থন করেছিলেন। তিনি নিজেকে জুলাইয়ের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আবার যারা লালবদর ট্যাগ দানকারী পিয়াল গ্যাং, তাদেরকে বলি, এই যে আপনারা উঠতে বসতে যাকে তাকে লালবদর ট্যাগ দেন, বাংলাদেশের প্রায় 80% মানুষ তখন, অর্থাৎ 5ই আগস্টের আগে পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। তো আজকে এস.এম. ইমরানকে আপনাদের দলের কর্মী দেখিয়ে তার মায়ের হত্যা নিয়ে এই যে আল বদর গুলো রয়েছে, আওয়ামী বদর, তারা কান্না করছেন, তাকে এখন লাল বদর ট্যাগ দেন।
সত্য বড় নির্মম। আমি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নিপীড়িত কোনো অংশে কম হই নাই, ভয়ঙ্কর ভাবে। এই সমীক্ষা করলে আমার মতো নির্যাতিত বোধহয় খুব কম মানুষ হয়েছেন। আওয়ামী লীগের সমালোচনা প্রবলভাবে করেছি 5ই আগস্টের ঘটনা দেখার পরে। শেখ হাসিনার গণভবন লুটপাট এবং মুক্তিযুদ্ধের স্মৃতিজন্য যেভাবে ধ্বংস করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কোনো বাছবাছাই ছাড়া, কোনো শাস্তি বা আইনের পথ না ধরে মব সন্ত্রাসীরা যে নির্যাতন করেছিল, সেদিন থেকে কিন্তু আমি আওয়ামী লীগের যারা নির্যাতিত নিপীড়িত তাদের অধিকার নিয়ে কথা বলে আসছি। আমার বোধ, আমার শিক্ষা, আমার মুক্ত মন এটাই বলেছে যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। এই জোয়ার অনেক গভীরের। মানে আমি দেখতে পাই জুলাই জঙ্গিদের সাথে কি হবে। মানুষ চুপচাপ আছে, এটা ঝড়ের আগে চুপচাপ, প্রকৃতি থেমে যাওয়ার মতো। তো উভয় পক্ষেরই সচেতন থাকতে হবে। জুলাই জঙ্গিরা এখন এক প্রকার পাওয়ারে, তাদের পাওয়ার যখন থাকবে না, তাদের উপরে একই নৃশংসতা যেন না হয়। এবং আপনারা এই একইভাবে নৃশংস হতে গেলে 5ই আগস্ট যেভাবে জুলাই জঙ্গিদের অবস্থান এবং তাদের কর্মকে ঢালাওভাবে আমরা কয়েকজন সমালোচনা করে এসেছি, আওয়ামী লীগ যদি এই জুলাই জঙ্গিদের মতো হয় তাদেরও সমালোচনা করব। আমরা ঘটনা থেকে শিক্ষা নেই। উভয় পক্ষের কাছে অনুরোধ, যে অপরাধ ক্ষমা করা যায় সেগুলো ক্ষমা করে দিন, যে অপরাধ ক্ষমা চেয়ে নেওয়া যায় সেই অপরাধ ক্ষমা চেয়ে নিন। আর প্রকৃতপক্ষে যে অপরাধ আপনারা করেছেন কারিনা কায়সারদের মতো, তারা শাস্তির জন্য এখনই আবেদন করুন, পাচ্ছে না বড় কোনো শাস্তির সম্মুখীন হতে হয়। অনেক অনেক প্রথমেই বলে নেই, শেখ হাসিনাকে নিয়ে কারো সাথে তুলনা করতে গেলে আপনি লজ্জিত হবেন। বাংলাদেশের যে প্রধান 4টি রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আপনি তাদের যে নেতাগুলো আছে, যেমন ধরুন বিএনপির তারেক রহমান কিংবা খালেদা জিয়াও বলতে পারেন, যেহেতু উনি খুব বেশি দিন হয় নাই, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। জাতীয় পার্টির গোলাম কাদের সাহেব, আর জামাতের শফিকুর রহমান। এই তুলনা কি করা যাবে কোনোভাবে? আমি এটার কোনো তুলনা করার কোনো সুযোগ আসলে পাই না। শেখ হাসিনার সাথে তারেক রহমানকে কি তুলনা করব, শফিকুর রহমানকে কি তুলনা করব? হ্যাঁ, এদের মধ্যে গোলাম কাদের সাহেব আমার কিছু রেসপেক্ট, উনি কমান্ড করেন। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে এই 4 নেতার মধ্যে সত্যিকারের রাষ্ট্র চালানোর জন্য যদি আপনি শেখ হাসিনাকে রেখে অন্য কাউকে দায়িত্ব দিতে চান, আমার দৃষ্টিতে এই 4 জনের মধ্যে নিঃসন্দেহে গোলাম কাদের সাহেব কিন্তু দ্বিতীয় যোগ্য ব্যক্তি, অন্তত এই 4টা প্রধান রাজনৈতিক দলের 4 নেতার মধ্যে। আর যদি অন্য দিক থেকে দেখেন, আমরা সবসময় একটা জিনিস জানি যে কোনো পিতা বা মাতা যদি অনেক বড় হয়ে যায়, যেমন বঙ্গবন্ধুর মতো মানুষ যদি কেউ হয়ে যায়, একজন শেখ মুজিব বা টুঙ্গিপাড়ার একটা খোকা, যদি উনি বঙ্গবন্ধুর মতো যে হিমালয় হয়ে যান, যেটা ফিদেল কাস্ট্রো বলেছিলেন যে তিনি তো হিমালয় দেখেননি, তিনি বঙ্গবন্ধুকে দেখেছেন। অর্থাৎ তিনি, তার কাছে বঙ্গবন্ধুর পার্সোনালিটি, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা, বঙ্গবন্ধুর উপস্থিতি, একজন মানুষের আধা ঘন্টা 20 মিনিট 40 মিনিটের উপস্থিতি, ফিদেল কাস্ট্রোর মতো একজন বিংশ শতাব্দীতে পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একজন রাজনৈতিক নেতার কাছে যখন বঙ্গবন্ধুকে হিমালয়ের মতো মনে হয়, আপনার কি মনে হয় ফিদেল কাস্ট্রো ওটা বঙ্গবন্ধুকে মোসাহেবি করার জন্য করেছেন? না, উনি তো কোনো, ফিদেল কাস্ট্রো কিন্তু সোভিয়েতের কোনো নেতাকেও উনি মোসাহেবি করেন নাই, জানা নাই কোথাও, দেখবেন না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নেতাকেও উনি কিন্তু মোসাহেবি করেন নাই। এবং ফিদেল কাস্ট্রো ব্যক্তিগত জীবন অত্যন্ত সংযত মানুষ ছিলেন, তার বক্তৃতা দেখবেন, দেখবেন সবকিছুতে। এমন একটা মানুষ যখন বঙ্গবন্ধুকে হিমালয়ের সাথে তুলনা করে, সেখানে তো আমাদের আর সেটা নিয়ে বিতর্ক করার কিছু থাকে না। কিন্তু তারপরও এই যে হিমালয় এই বঙ্গবন্ধু, পৃথিবীতে বোধহয় বঙ্গবন্ধুর মতো নেতা আপনি কম পাবেন, যার রাজনৈতিক সাফল্য এত বড় যে একটা রাষ্ট্র সৃষ্টি করা, এইভাবে এককভাবে একটা রাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধকে একেবারে প্রতিটা বাঁকে বাঁকে আমাদের যে ঐতিহাসিক দিনগুলো আছে, সেখানে আপনার একেবারে কৌশলগত, সম্মুখ সারির বলুন, একমাত্র নেতা হিসাবে বলুন, মেধা প্রজ্ঞা দিয়ে পাকিস্তানের মতো একটা শক্তিশালী সামরিক এবং মৌলবাদী রাষ্ট্র যখন ওই সামরিক এবং মৌলবাদী হয়, অনেক শক্তিশালী হয়ে যায়, যদিও তার কাফারা দিতে হয় তার জনগণকে, সেটা হচ্ছিল না পাকিস্তান রাষ্ট্র, এবং মার্কিন সাম্রাজ্যবাদ তখন পাকিস্তানের পক্ষে ছিল। এমন একটা শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে লড়ে
একটা রাষ্ট্রের স্বাধীনতা ছিনিয়ে আনা। বঙ্গবন্ধু সম্পর্কে আপনারা দেখবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ তাজউদ্দিন সাহেব, কিংবা আমি যাকে অত্যন্ত অপদার্থ মনে করি সেই সিরাজুল আলম খান জাসদের, এদের দেখবেন সিরাজুল আলম খানকে অনেকে অনেক মোহের চোখে দেখে, আমি তাকে মনে করি একটা ফুলিশ স্টুপিড। এরা কিন্তু দেখবেন যে যেটা মনে করেন, আমি এখানে কাউকে খারাপ কিছু বলতে আসিনি, সবার স্লোগান কিন্তু আমরা দেখেছি যে আমার নেতা তোমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব। এইরকম একজন ব্যক্তিত্বের সন্তান শেখ হাসিনা, যে পিতার অর্জন রক্ষা করা এবং পিতাকে ছেড়ে যাওয়ার যে অমিত প্রতিভা শেখ হাসিনার আছে, সেটা কি আপনারা আর কারোর মধ্যে দেখেছেন? বাংলাদেশ তো দূরে থাকুক, পৃথিবীতে দেখেছেন? আপনারা কি জানেন আজকে গান্ধীর সন্তানরা কে কোথায়? গান্ধীর একটা ছেলেকে আমি যতদূর জানি কংগ্রেস সরকার ভারতে রাষ্ট্রদূত বানিয়েছিল। কোন দেশের রাষ্ট্রদূত বানিয়েছিল সেটাও খুব মার্কিন যুক্তরাষ্ট্র বা বড় বড় দেশে তো নয়। গান্ধীর মতো নেতার ওনারও কিছু সন্তান আছে, ছিল, তাদেরকে আপনি খুঁজে পাবেন না। গান্ধীর কথাই বা কেন বলি, আমরা ঘরের মধ্যে আসি। আপনি দেখেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যদি আপনি চিন্তা করেন, তার সাথে যদি আপনি তারেক রহমানকে চিন্তা করেন, তারেক রহমান জিয়াউর রহমানকে সব জায়গায় নকল করার চেষ্টা করছেন না? পোশাকে আশাকে বিশ্ববিদ্যালয় হেঁটে উনি নিজ হাতে টুপি পরছেন, নিজ পায়ে হাঁটছেন, নিজ হাতে গাড়ি চালাচ্ছেন, হ্যাঁ, নিজের কোদাল দিয়ে খাল খনন করছেন, কাজগুলো উনি করছেন না? কোথাও কি জিয়াউর রহমান সাহেব যে ফ্লেয়ার দেখিয়েছেন, তারেক রহমানের সেই ফ্লেয়ার আপনি পাচ্ছেন না। এটা পাওয়ার কথাও নয়। তো নকল করতে চাইলেও কিন্তু অনেক সময় নকল করা যায় না। যে গোলাম কাদের সাহেবকে আমি মনে করি বাংলাদেশে যদি মানে আওয়ামী লীগের বাইরে কাউকে যদি প্রধানমন্ত্রী বানাতে হয়, একমাত্র গোলাম কাদের সাহেব সবচেয়ে যোগ্য আমি মনে করি। সেই গোলাম কাদের সাহেবকে আপনি এরশাদের সাথে চিন্তা করুন তো, তার বড় ভাই। গোলাম কাদের সাহেব কি কথায় বার্তায়, অবয়বে, পোশাকে, তিনি কি কোনোভাবেই প্রেসিডেন্ট এরশাদের কোনোভাবে আপনার তুলনা করবেন দুজনের মধ্যে? আপনি করবেন না। কিন্তু শেখ হাসিনাকে দেখুন আর বঙ্গবন্ধুকে দেখুন। শেখ হাসিনাকে আপনারা যারা তার রাষ্ট্র সফর দেখেছেন, তার বিদেশ সফর দেখেছেন, হ্যাঁ, শেখ হাসিনার একটা নিজস্ব স্টাইল আছে, তার হয়তো কোনো জায়গায় কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু এই জিনিসগুলা নিয়েও এই মানুষটি যেভাবে সারা পৃথিবীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা বিশ্বের নেতাদের সাথে বৈঠক করেছেন, হেঁটেছেন, চলেছেন, আপনারা কিন্তু দেখেছেন যে শেখ হাসিনার রিপ্রেজেন্টেশনটা, মানে তার পার্সোনালিটি রিপ্রেজেন্টেশনটা কেমন। সেটা না হয় অত্যন্ত আপনি গুরুত্ব দিতে যদি না চান, তাহলে আপনি শেখ হাসিনার কি দেখবেন? আপনি শেখ হাসিনার তাহলে অর্জন দেখেন বাংলাদেশে। আমি এগুলো অনেকবার বলেছি, আমাদের হাজারবার বলতে হবে বাংলাদেশের মানুষের, প্রতিটা মানুষের কানে কানে। সেটাই আমি যে বলেছিলাম আমরা শেখ হাসিনার জন্য কি করতে পারি। আমরা যারা শেখ হাসিনাকে ভালোবাসি এবং আমরা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসি, আমরা যারা বাংলাদেশ যারা স্বাধীন করেছে তাদের উত্তরসূরি নিজেদের মনে করি, তাহলে আপনারা শুধু শেখ হাসিনার অর্জনগুলো মানুষের কানে কানে বলুন, কোনো কিছু আর দরকার লাগবে না। আমি যে একটা লিস্ট দিচ্ছি, এই লিস্টটা দেখুন। বাংলাদেশে যত বড় বড় উন্নতি হয়েছে, সেই উন্নতিগুলা আপনার ইপিজেড তৈরি করা থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন, বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, তারপরে আপনার নারীর ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই, প্রতিটা জিনিসে আপনি আওয়ামী লীগের প্রকাশিত কোনো সূচক আপনি দেখবেন না। তাহলে তো মনে হবে যে আওয়ামী লীগ বানিয়ে দিয়েছে। কিছু কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা এগুলো মাঝে মধ্যে, এদের মাথা খারাপ আছে, ভিউ বাড়ানোর জন্য কখনো এরা এইরকম বলে, আবার ওই রকম বলে, অর্থাৎ একবার পজিটিভ একবার নেগেটিভ। সুতরাং আপনারা বাংলাদেশ থেকে প্রকাশিত কোনো ডেটা নিবেন না, আওয়ামী লীগ থেকে না, আপনারা বিশ্ব ব্যাংকে প্রকাশিত ডেটা নেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল থেকে প্রকাশিত দুর্নীতি বিষয়ক ডেটা নেন। তারপরে সেই ডেটাগুলো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, যেসব সূচকে উন্নয়ন নির্ধারিত হয়, নারীর ক্ষমতায়ন, আপনার দারিদ্র বিমোচন, অবকাঠামো নির্মাণ, এগুলোতে আপনি বাংলাদেশের অন্য যারা রাষ্ট্র শাসন করেছে তাদের অবদানগুলো তুলনা করে আপনারা দেখুন। আপনি লজ্জা পাবেন শেখ হাসিনার পাশে কাউকে বসাতে। তিনি বেগম খালেদা